নিউটনের কাছে আমার একটা প্রশ্ন আছে। নিউটনের কি ঘোড়া ছিল কিনা আমি জানি না। ঘোড়া ছিল নিউটনের? নিউটনের ঘোড়া ছিল কিনা জানি না, তবে মহিনের ছিল। মোহিনের ছিল না? তো মানে নিউটন, মহিন সব যখন একসাথে আসলো, সব চরিত্রগুলো যখন একসাথে আসলো, মানে সেটা আসলে কেমনভাবে আপনার কাছে পোর্ট্রে করতে কোনো ধরনের চ্যালেঞ্জ হয়েছে কিনা? যে পুরো সিনেমাটা জুড়ে যে নায়কেরা বলে না যে স্ক্রিন প্লেটা অনেকক্ষণ বেশি, আপনার স্ক্রিন টাইমটা, প্রেজেন্সটা অনেকক্ষণ সবচাইতে বেশি মনে হয় আপনার ছিল, তাই না? আমি সেটা বলতে পারবো না, কারণ পুরো স্ক্রিন না। প্রেজেন্স জুড়ে আসলে ডাইরেক্টর ছিলেন আমি মনে করি। ও না, পুরো screen এটা খুবই জুড়েই। ডিপ্লোম্যাটিক ধাঁচের উত্তর না দিচ্ছেন। না, একদমই ডিপ্লোমেট হাসি না। আপনি যদি একটু আমার কথার অ্যান্সারটা ঠিক মতো ধরতে পারেন তাহলে বুঝবেন কেন আমি এই কথাটা বলছি। রাইট। So, পুরো সিনেমা জুড়ে আসলে উজ্জ্বল ভাই ছিলেন। আসলে যেটা নিউটন বা মহিন, এটা তো আসলে একটা ক্যারেক্টার। এখন সেইটা দর্শক যখন সিনেমা হলে দেখবেন, তিনি তার মতো করে একটা জার্নি করবেন এই চরিত্রের সাথে, মানে সেইভাবেই আসলে চরিত্রটা আছে আর কি। আমাদের সবসময় বলা হয়েছে চরিত্র সম্পর্কে খুব বেশি বলতে না, তো অতটুকুই বলতে পারছি। আপনি যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনিও হয়তো সেই জার্নিটার সাথে মার্চ করেছিলেন। দেখেছি আমি, আমার নিজের টাকা খরচ করে দেখেছি। ওকে, তাহলে তো আপনি জানেন। আমি জানি, এই জন্য একটু জানার বোঝার চেষ্টা করছিলাম যে আসলে চ্যালেঞ্জগুলো ছিল কিনা। চ্যালেঞ্জ তো পুরো জিনিসটাই, মানে পুরো বিষয়টাই চ্যালেঞ্জ ছিল। যেটা হচ্ছে যে প্রথমত যেই স্ক্রিপ্ট, যেই স্ক্রিন প্লে, এবং সেই স্ক্রিন প্লে একে তো জীবনানন্দ দাশ, তারপরে হচ্ছে তার কবিতা। যিনি যার কবিতা বাস্তব পরবাস্তবতার মিশেল সবসময় ছিল, এবং তিনি মানুষটাও অনেক অন্তর্মুখী ছিলেন। মানে সেই অর্থে মানে গবেষণালব্ধ এখন হয়তো বের হয়ে আসছে, বা উজ্জ্বল ভাই দীর্ঘদিন জীবনানন্দ দাশের মধ্যে বাস করার কারণে তার যে ইন ডিটেলস তার চিন্তা প্রক্রিয়া বা তার ফিলোসফিক্যাল যে জার্নি, সেইটাকে অ্যাডপ্ট করা এবং সেটাকে চরিত্রের মধ্যে ধারণ করা, পুরো বিষয়টাই চ্যালেঞ্জ ছিল। আর আমার চরিত্রটা, আবারও বলছি, বেশি কিছু না বলার কারণ যেহেতু সিনেমা হলে এখনো চলছে, যে অবয়ব, সেই অবয়বটা ধারণ করার জন্য আমার সামনে কোনো রেফারেন্স ছিল না, কোনো ধরনের রেফারেন্স ছিল না। মানে সেই রেফারেন্সটা পেতে গিয়ে আমি সব সময় আমার যিনি ডাইরেক্টর ছিলেন এবং তার উপরে আমি সম্পূর্ণ ট্রাস্ট করেছিলাম, বিকজ অফ উনি যখন আমাকে ন্যারেট করছিলেন বা চরিত্রটার অবয়বটা বোঝাচ্ছিলেন, সেইটার প্রতিটা পিছনে আমার যত রকমের প্রশ্ন ছিল, আমার যত ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল, সবগুলোর অ্যান্সার তিনি আমার সামনে তৈরি করে দিয়েছেন। মানে তিনি আমাকে হাতে কলমে সেটা বুঝাইছেন যে কেন এটা এরকম, কেন এটা ওইরকম, কেন এই বিহেভটা করছে, কেন এই বিহেভটা করছে। এটা শুধু কবিতা বুঝলেও হচ্ছিল না। মানে আমি একটু গদ্যের ফ্যান, আমি আসলে লিটারেচারের ফ্যান, আমি পদ্য আমার একটু কম পড়া হয়েছে ওই অর্থে, বাট এই সিনেমাটা করতে গিয়ে আমাকে জীবনানন্দ দাশকে পড়তে হয়েছে। তো সেই জায়গা থেকে শুধু পড়া দিয়ে আসলে হচ্ছিল না, কারণ চরিত্রটার অবয়বই এরকম, যেটা আসলে অনেক বেশি নির্ভর করতে হয়েছিল আমাদের ডাইরেক্টরের উপরে। আর যেহেতু তার নিজের স্ক্রিন প্লে, তো সেইটা আরও বেশি ওই জায়গা থেকে ভালো হয়েছিল যে তিনি আমাকে আসলে ঠিকঠাক মতো সংযোগটা ঘটিয়ে দিচ্ছিলেন চরিত্রটার সাথে। তো চ্যালেঞ্জ পুরোটাই ছিল, আমাদের যে সময়টা লেগেছে সেটাও একটা বিশাল চ্যালেঞ্জ, চরিত্রের অবয়বটা খুঁজতে গিয়েও যে এটা ছিল সেটাও একটা চ্যালেঞ্জ ছিল, এবং সেটার মধ্যে বাস করাটা, এই যে দীর্ঘ সময় এবং ডাবিং পর্যন্ত সেই জিনিসটাকে ধরে রাখা, এইটা আমার কাছে মনে হয় যে একটা হিউজ, আমরা প্রত্যেকেই, নাবিলা থেকে শুরু করে আমাদের যারা এন্টার কাজ যারাই ছিলেন, প্রত্যেকের অসম্ভব রকমের পরিশ্রম গেছে সিনেমাটা করতে গিয়ে।